সো আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করছিলাম একটা পার্টিকুলার কোম্পানির উপরে। এটা ছিল আমাদের ডিসকাশন। আমাদের কোম্পানিটা ছিল থান্ডারবার্ড, এবং এই কোম্পানিটির একটা সাবসিডিয়ারি আছে যেটা ছিল ইগল। সাবসিডিয়ারি ইনফ্যাক্ট সেটা অ্যাসোসিয়েট ছিল। আমাদের অ্যানালাইসিসের পারপাস ছিল এই কোম্পানির একটা ফ্র্যাকশনাল মাইনরিটি ইন্টারেস্ট আছে। আমরা এই কোম্পানিটাকে ইভ্যালুয়েট করছি ইন সেন্স যে আমরা ওই মাইনরিটি ইন্টারেস্ট যে পোর্শনটা আছে, একটা ফ্র্যাকশনাল ওনারশিপ, সেটা আমরা পারচেস করব নাকি করব না, এই ডিসিশনটা নেওয়ার জন্য। So, আমাদের অ্যানালাইসিসের 7 আসপেক্ট ছিল যে আমরা কোন কোন আসপেক্টে অ্যানালাইসিস করতে পারি। সো আমরা প্রথম 3টা কভার করে এসেছি ইন দ্য প্রিভিয়াস ক্লাস। সো আমরা আজকে নাম্বার 4-এ যাব। ইউ ক্যান রিকল আমরা কি কি নিয়ে ডিসকাস করছিলাম। আমরা এই 7টা অ্যাসপেক্টে ডিসকাস করছিলাম। সো অ্যাজ পার অ্যাজ আই ক্যান রিকল যে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন পর্যন্ত ডিসকাস করেছি। আমরা আজকে আর্নিংস কোয়ালিটি অ্যান্ড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, দেন মার্কেট ভ্যালু ডিকম্পোজিশন, দেন অ্যান্টিসিপেটিং চেঞ্জেস ইন দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এখানে ডিসকাস করতে পারি। আচ্ছা, সো লেটস মুভ। যে আমরা কোথায় ডিসকাস করেছিলাম লাস্ট? আমরা এখানে ডিসকাস করেছিলাম, ইউ ক্যান রিকল। আমরা ক্যাপিটাল অ্যালোকেশনে ডিসকাস করছিলাম। আচ্ছা, so let's begin with earnings quality and the cash flow analysis. So you can recall যে আমরা কোয়ালিটি নিয়ে ডিসকাস করেছিলাম। সো কোয়ালিটি দুটো অ্যাসপেক্ট ছিল, একটা ছিল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, একটা ছিল কোয়ালিটি অফ দ্য রিপোর্টেড রেজাল্টস অর আর্নিংস কোয়ালিটি। সো আর্নিংস কোয়ালিটিতে আমরা যে ব্যাপারটা হাইলাইট করছিলাম, দ্যাট কোম্পানি ইজ জেনারেটিং most of its earnings from sustainable sources. আমরা সাস্টেনেবল সোর্স বলতে বুঝছিলাম যে যে সোর্সটা কি করবে, রিকার করবে বারবার। উই ডু নট লাইক দ্যাট কোম্পানি earn good percentage of earnings from non-recurring sources. In that case, it is not sustainable. Second thing আমরা বলেছিলাম যে কোম্পানির earnings should be such that যে কোম্পানির return on investment or return on equity, these things must exceed the cost of equity, or you can think of return on invested capital must be greater than the weighted average cost of capital. These are equivalent. আচ্ছা, থার্ড ওয়ান আমরা কি বলেছিলাম? ক্যান ইউ রিকল আর্নিংস কোয়ালিটিতে? আচ্ছা, সো it is just a flashback from the previous discussion. আচ্ছা, এখন আমরা একটা কোম্পানির আর্নিংস কোয়ালিটি কিভাবে অ্যাসেস করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। বাট এখানে আমরা যে ব্যাপারগুলোকে একটু এমফাসাইজ করছি সেটা হচ্ছে, আমরা আর্নিংস বলতে নেট ইনকামকে মিন করি, বাট কোয়ালিটির অ্যাসপেক্টে আমরা আর্নিংস বলতে শুধু নেট ইনকাম কে মিন করি না, আমরা ব্যালেন্স শিটের অ্যাসেটের ভ্যালু, দেন ক্যাশ ফ্লোস, এগুলোকে মিন করি। সো এখানে আমরা আর্নিংস কোয়ালিটি মেজারমেন্টে যে ওয়েট আমরা দেখাচ্ছি, দ্য আইডিয়া ইজ দ্যাট যে আমার নেট ইনকামটা যত ওসিএফ এর কাছাকাছি হবে। ইউ ক্যান রিকল যে আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, অপারেটিং ক্যাশ ফ্লো আর নেট ইনকাম, এই দুটো আমার যত কাছাকাছি হবে তত আমরা বলতে পারি বা ইনফার করতে পারি যে কোম্পানি হ্যাজ হাই আর্নিংস কোয়ালিটি, অ্যান্ড ভাইস ভার্সা ইজ ট্রু। এখন কখন এই দুটোর মধ্যে বেশ ভালো ডিফারেন্স হয়ে যেতে পারে? So if company is very aggressive in revenue recognition
এক্সপেন্স রিকগনিশন, তখন এই দুটোর মধ্যে বেশ ভালো একটা কি ক্রিয়েট হয়ে যেতে পারে, একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। তো আমরা এটা কিভাবে বুঝতে পারি যে একটা কোম্পানি কি অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন করছে বা অ্যাগ্রেসিভ এক্সপেন্স রিকগনিশন করছে বা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং তাকে যে ডিসক্রিপশনটা দিয়েছে সেটা সে রাইটফুলি ইউটিলাইজ করছে না, এটা আমরা কিভাবে বুঝতে পারি? So, আমাদের কাছে কয়েকটা অ্যাপ্রোচ আছে। আহ, একটা অ্যাপ্রোচকে আমরা বলি ব্যালেন্স শিট অ্যাপ্রোচ, একটাকে বলি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাপ্রোচ। সো যে অ্যাপ্রোচ আমরা ইউটিলাইজ করি না কেন, আমরা কিছু রেশিওস মেজার করে আমরা এটা সম্পর্কে একটা কমেন্ট করতে পারি। সো প্রথম যে রেশিওটা আমরা ফ্যামিলিয়ারেস হতে চাই সেটা হচ্ছে অ্যাক্রুয়ালস রেশিও। সো উই এক্সপেক্ট দ্যাট যে এটা যত কম হবে তত আমার আর্নিংস কোয়ালিটি হাই, মানে অ্যাক্রুয়ালস যত কম হবে তত আমার আর্নিংস কোয়ালিটি হাই, আর এটা যত হাই হবে তত আমার আর্নিংস কোয়ালিটি লো। সো লেটস সি যে অ্যাক্রুয়ালস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো আমাদের মূলত ক্যালকুলেশনটা হয় নেট অপারেটিং অ্যাসেট এটাকে কম্পেয়ার করে। সো নেট অপারেটিং অ্যাসেট এটার ডেফিনেশন হচ্ছে অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটিস। সো আমরা একটু এটা সম্পর্কে জানবো। নেট অপারেটিং অ্যাসেট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপারেটিং অ্যাসেটস অ্যান্ড দ্য অপারেটিং লায়াবিলিটিস। সো অপারেটিং অ্যাসেটের মধ্যে কি থাকে এটা আমরা পেতে পারি যদি আমরা নন অপারেটিং অ্যাসেট গুলোকে চিনি। নন অপারেটিং অ্যাসেটের মধ্যে আমাদের আছে ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট, মার্কেটেবল সিকিউরিটিস, এগুলোকে আমরা বলছি নন অপারেটিং অ্যাসেট। আচ্ছা, why these are called non-operating asset? The idea is that these do not help you or these do not facilitate you directly to run your operation. Kind of if you think of your fixed asset, land, or you can think of machinery, or you think of inventory, or you think of your accounts receivable. These are directly linked up with your operations. These are facilitating you directly to run your operation. But cash equivalent বা marketable securities যে assets গুলো আছে, this indirectly help you to run your operation, but they do not have direct role to run your operation. You can think of যে আমার কোম্পানি ক্যাশ জিরো থাকা অবস্থায় আমার অপারেশন কি হতে পারে, রান হতে পারে, বাট আমার অপারেশন এফেক্টেড হবে না, আই মিন ব্যাডলি এফেক্টেড হবে না, as long as my machinery is working, right? সো আমরা টোটাল অ্যাসেট থেকে কি মাইনাস করব, নন অপারেটিং অ্যাসেট গুলো মাইনাস করব। স্যার আমার নন অপারেটিং অ্যাসেটে কি কি থাকে, ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ, এগুলো যখন আমরা মাইনাস করবো কোত্থেকে, টোটাল অ্যাসেট থেকে আমরা যখন মাইনাস করব তখন আমরা কি পেয়ে যাব, নন অপারেটিং অ্যাসেট পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা অপারেটিং লায়াবিলিটিস। সিমিলারলি অপারেটিং লায়াবিলিটিস হচ্ছে টোটাল লায়াবিলিটিস থেকে আমরা যখন শর্ট টার্ম ডেট আর লং টার্ম ডেট এটাকে মাইনাস করব তখন আমরা অপারেটিং লায়াবিলিটি পাবো। টোটাল লায়াবিলিটিস থেকে আমরা কি কি মাইনাস করব, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ডেট। তাহলে আমরা নেট অপারেটিং অ্যাসেট কিভাবে পাই সেটা দেখলাম, আমরা দেখাবো নাম্বার দিয়ে। অ্যাক্রুয়ালস রেশিও হচ্ছে চেঞ্জেস ইন
অ্যাক্রুয়ালস রেশিও হচ্ছে চেঞ্জেস ইন নেট অপারেটিং অ্যাসেট। তাহলে আমরা চেঞ্জেস কিভাবে ক্যালকুলেট করি? নেট অপারেটিং অ্যাসেট এন্ডিং মাইনাস নেট অপারেটিং অ্যাসেট বিগিনিং। তো এই অ্যাপ্রোচ আমরা কি করতে পারি? অ্যাক্রুয়ালস ক্যালকুলেট করতে পারি। এখন এই জায়গায় আমার এই অ্যামাউন্টটা কিসে আসার কথা? এই অ্যামাউন্ট আসার কথা ডলারে। সো ডলারে যখন একটা অ্যামাউন্ট আসে, উই ফাইন্ড ইট প্রবলেমেটিক টু কম্পেয়ার বিকজ উই ডু নট হ্যাভ এ স্কেল ফ্যাক্টর। সো আমি কম্পেয়ার করতে পারি না সে 2010-এর তুলনায় সে 2011। এখানকার ডলার অ্যামাউন্ট আর এখানকার ডলার অ্যামাউন্ট ডিরেক্টলি কি করা যায় না, কম্পেয়ার করা যায় না। দ্য থিংস মাইট বি যে 2011-তে কোম্পানি অনেক এক্সপান্ড করেছে, হয় 2010-এ ওই এক্সপানশনটা ছিল না। সো অবভিয়াসলি এখানে কি হবে, নেট অপারেটিং অ্যাসেট, নেট অপারেটিং লায়াবিলিটিস এগুলো গ্রো হবে। এখন এখানে অবভিয়াসলি ডলার নাম্বারটা বড় দেখাবে, বাট এখানে ডলার নাম্বারটা ছোট দেখাবে। বাট হাউ ক্যান ইউ কম্পেয়ার? সো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই স্কেল আপ করার জন্য আমরা অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে এই চেঞ্জেস ইন নেট অপারেটিং অ্যাসেটটাকে ডিভাইড করি। আমরা যেটা একটু আগে চেঞ্জেস ইন নেট অপারেটিং অ্যাসেট ক্যালকুলেট করলাম, সেটাকে কি দিয়ে ডিভাইড করি? অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ডিভাইড করি। সো অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে যখন আমরা ডিভাইড করি, তখন আমরা কি করতে পারি? একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ার বা একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। ফাইনালি আমরা যেটা আপনাকে রিকমেন্ড করছি, যেটা আমার জানতে হবে, সেটা হচ্ছে অ্যাক্রুয়ালস রেশিও। এটা এইভাবে ক্যালকুলেট করতে হয়। হোয়াট হ্যাভ উই লার্ন সো ফার? তাহলে অ্যাভারেজ কিভাবে করা হয়? নেট অপারেটিং অ্যাসেট এন্ডিং প্লাস নেট অপারেটিং অ্যাসেট বিগিনিং সাম আপ করে 2 দিয়ে কি করব? ডিভাইড করব। ঠিক আছে? আচ্ছা, সো উইল সি দিস। আমরা একটু কনসেপ্টগুলোর সাথে আগে ফ্যামিলিয়ারাইজ হই, তারপর আমরা অ্যাপ্লাই করছি। নেক্সট আরেকটা অ্যাক্রুয়াল রেশিও আছে, সেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসড অ্যাপ্রোচ। মানে এটা ব্যালেন্স শিট বেসড না, ব্যালেন্স শিট ইন এ সেন্স, মানে আমরা এটাকে ব্যালেন্স শিট বেসড কেন বলছি? এই যে আমার যে অপারেটিং অ্যাসেট বা অপারেটিং লায়াবিলিটিস, এগুলো কোত্থেকে আসছে? এগুলো আমার ব্যালেন্স শিট থেকে আসছে, এই জন্য আমরা এটাকে ব্যালেন্স শিট বেসড অ্যাপ্রোচ বলছি। বাট আমরা যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাপ্রোচ বলছি, তখন যেটা যে ওয়েতে আমরা অ্যাক্রুয়ালস ক্যালকুলেট করি, সেই কম্পোনেন্টস গুলো আসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। এই কারণে সেটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাপ্রোচ বলি। তো সেটা কেমন? সেটা হচ্ছে আমরা কোম্পানি যে নেট ইনকাম বা নেট আর্নিংস রিপোর্ট করে, এখান থেকে আমরা মাইনাস করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট। তো অবভিয়াসলি ইউ ক্যান রিকল আমরা বলেছিলাম যে কোম্পানির নেট ইনকাম আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস পার শেয়ার, কোম্পানি একটা জিনিস রিপোর্ট করে, ইপিএস রিপোর্ট করে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এটা রিপোর্ট করে। So, এই দুইটার মধ্যে ডিস্টেন্স যত বড় হয়, এই দুইটা যত বেশি ডাইভারজেন্ট হয়, তখন আমরা সাসপেক্ট করি যে কোম্পানি ইজ কম্প্রোমাইজিং দ্য আর্নিংস কোয়ালিটি। সো নো ইট বেটার। আমরা রেভিনিউ রিকগনিশন, এক্সপেন্স রিকগনিশন অনেক ডিসকাস করেছি। সো আপনি কিন্তু নেট ইনকামকে অনেক ইজিলি কি করতে পারেন? ইনফ্লেট করতে পারেন। কিভাবে? অ্যাগ্রেসিভ সেলস করে, অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন করে। বাট ইট ইজ নট সো ইজি। এটাকে বড় করা কি না, ইজি না। তো আপনি যদি অ্যাগ্রেসিভ রিকগনিশন করেন, আপনার আর্নিংস কোয়ালিটি যদি আই আই মিন খারাপ হয়, দেয়ার আর চান্সেস দ্যাট আপনার এইটার মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে। হয়তো নেট ইনকাম অনেক বড় দেখা যাবে, আপনার ইপিএস অনেক বড় দেখা যাবে, সো বাট এটা প্রপোর্শনালি কি হবে না, বড় হবে না। সো আইডিয়াল আমরা যেভাবে কম্পেয়ার করি সেটা হচ্ছে ক্যাশ ফ্লো বেসড অ্যাপ্রোচে নেট ইনকাম থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অ্যান্ড ক্যাশ ফ্লো
ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই দুইটা অ্যামাউন্ট কি করে বাদ দিই। আচ্ছা, সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের আহ, কি কি থাকে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস থাকে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং থাকে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং থাকে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ কি করছি না, মাইনাস করছি না। দ্য থিং ইজ দ্যাট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এখানে কি কি ধরনের জিনিস থাকে, আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি ইকুইটি ইস্যু করলাম, সো ক্যাশ কাম ফ্রম ইস্যুয়েন্স অফ ইকুইটি, সেটার কারণে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং কি হবে, প্লাস হবে। আর উল্টো যদি হয় আমি রিপারচেস করলাম, সেটার কারণে কি হয়, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং মাইনাস হয়। তো এই যে এই জিনিসগুলো করলাম, দিস ডু নট এফেক্ট দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যাজ ওয়েল এস দ্য নেট ইনকাম। সো এখানে ওই জিনিসটা কি না, কম্পারেবল না। So, এই জন্য এটা আমরা এখানে কি করি না, কনসিডার করি না। সাম থিংস আর দেয়ার, কিছু ব্যাপার আসে। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট পেমেন্ট, এটা দুই জায়গায় আসতে পারে, বাট দ্যাট মানে এটা যে মেইন কম্পোনেন্ট, সেটা নেট ইনকামে কি করে না, এফেক্ট করে না। বাট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, এটা ডিরেক্ট কি আছে, কানেকশন আছে নেট ইনকামের সাথে। এই কারণে আমরা ক্যালকুলেশন এইভাবে হয়। আচ্ছা, আহ, এখন একইভাবে আমরা এখানে তো এই অ্যামাউন্টটা আসবে কি দিয়ে, ডলার দিয়ে, আমরা যখন এটা ক্যালকুলেট করব। আর প্রবলেম হচ্ছে এগেইন, স্কেলিং কম্প্যারিজন বিকামস ডিফিকাল্ট। আমরা কিভাবে এটাকে একটা রেশিও বানাতে পারি? আমরা একটু আগে যেটা নেট অপারেটিং অ্যাসেট ক্যালকুলেট করলাম না, সেটা যদি অ্যাভারেজ আমরা নেট অপারেটিং অ্যাসেট নিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করি, ক্যাশ ফ্লো বেসড যে অ্যাক্রুয়াল, সেটাকে ডিভাইড করি, আমার এই নাম্বারটা কিসে থাকবে না, ডলারে থাকবে না, এই নাম্বারটা কিসে চলে আসবে, পার্সেন্টেজে চলে আসবে। তখন আমার জন্য কম্পারিজনটা কি হয়, ইজি হয়। ঠিক আছে? সো আমরা এখন একটু নাম্বার নিয়ে দেন আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। সো একটু ক্যালকুলেশনস গুলো ভালোভাবে কনসেন্ট্রেট করার চেষ্টা করেন। আমাদের কিছু বড় প্রবলেম আছে which actually utilizes all the learnings you have learned from the concepts। ঠিক আছে? সো সেখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে এন্ড ইন্টারপ্রেট করতে হবে। আচ্ছা, প্রথম ক্যালকুলেশন আমরা দেখি। আমরা ব্যালেন্স শিট বেসড অ্যাক্রুয়ালস রেশিও ক্যালকুলেট করতে চাই। তো আমি একটু পাশে লিখবো রেশিওটা কি ছিল। আচ্ছা, রেশিওটা কি ছিল, ব্যালেন্স শিট বেসড accruals ratio, changes in net operating asset, net operating asset ending minus net operating asset beginning। এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, net operating asset beginning plus net operating asset ending divided by 2। ওকে, আচ্ছা, সো রিমেম্বার আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই রেশিওটা যত হাই হবে তত আমার আর্নিংস কোয়ালিটি লো হবে, and the vice versa is true। ওকে, আমরা দেখি আমরা নেট অপারেটিং অ্যাসেট কিভাবে ক্যালকুলেট করতে পারি। সে 2023 আমার কি লাগবে, টোটাল অ্যাসেট থেকে আমি কি মাইনাস করব, ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, সেগুলো মাইনাস করব। আচ্ছা, এই অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে না, সেই অ্যামাউন্টটা যদি আমাকে এইভাবে ডিরেক্টলি দেওয়া না থাকতো, ইজ ইট নট পসিবল যে ব্যালেন্স শিট যদি আমাকে দেওয়া থাকতো আমি এই আইটেমগুলো আইডেন্টিফাই করতে পারতাম। এটা আমি কোথা থেকে মাইনাস করবো, টোটাল অ্যাসেট থেকে। সো টোটাল অ্যাসেট থেকে 80,261 থেকে
এই পারপাসে যে অ্যামাউন্টটা 6,647, এটা মাইনাস করলে আমরা কত পাচ্ছি? 73,614। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে অ্যামাউন্টটা আসলো এটা কিন্তু অপারেটিং অ্যাসেট। এখন আমার নেট অপারেটিং অ্যাসেট পেতে আমার কি লাগবে? অপারেটিং লায়াবিলিটিস লাগবে। So, আমরা অপারেটিং লায়াবিলিটিস এর ডেফিনেশন কি বলেছিলাম? টোটাল লায়াবিলিটিস থেকে আমরা কি মাইনাস করব? কারেন্ট এন্ড লং টার্ম ডেট, শর্ট টার্ম এন্ড দ্য লং টার্ম ডেট। আচ্ছা, টোটাল লায়াবিলিটিস হচ্ছে এই ফিগারটা 42,297। এখান থেকে আমরা মাইনাস করছি শর্ট টার্ম ডেট এন্ড দ্য লং টার্ম ডেট, দিস আর সেপারেটলি গিভেন। এখন আপনাকে যদি ব্যালেন্স শিটে এই আইটেমস গুলো অন্য আইটেমের সাথে বলা থাকতো, ইজ ইট নট পসিবল টু আইডেন্টিফাই হুইচ আর দ্য লং টার্ম, হুইচ আর দ্য শর্ট টার্ম ডেট? বলা থাকে তো, রাইট? সো আমরা এই দুইটা অ্যামাউন্ট কি করব? টোটাল লায়াবিলিটিস থেকে মাইনাস করব। সো হোয়াট ইজ অপারেটিং লায়াবিলিটিস? 22,828। আচ্ছা, এখন আমরা অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিস যদি মাইনাস করি, আমি কি পাবো? নেট অপারেটিং অ্যাসেট পাবো। সো আমরা দেখি 73,614 থেকে 20,828টা মাইনাস করি, তাহলে কত পাওয়া যাচ্ছে? 4 minus 8, 6, then 3, 11 minus 3, 8, then 9, 16 minus 9, 7, 21, 3 minus 1, 2, then 7 minus 2, 5, right? তাহলে নেট অপারেটিং অ্যাসেট কত পাওয়া গেল? 52,786। আচ্ছা, নাও এটা তো গেল নেট অপারেটিং অ্যাসেট ফর এ পার্টিকুলার ইয়ার 2023। এখন আমি যদি 2023 অ্যাকচুয়াল ক্যালকুলেট করতে যাই, এটা হচ্ছে 2023 এন্ডিং, তাহলে বিগিনিং কোনটা হবে? 2022 এর সেম ফিগারটা। সো সেম ফিগারটা কত? 44,673, রাইট? সো আমরা কি করতে পারি? এই চেঞ্জটা ক্যালকুলেট, মানে এই চেঞ্জটা ক্যালকুলেট করার জন্য কি করতে পারি? সো 52,786 মাইনাস 44,673, ক্যালকুলেট করে কত পান বলেন? 6 minus 3, 3, 8 minus 7, 1, 7 minus 6, 1, 2 minus 4, 8, 5, 8,133। এটা কিসের অ্যামাউন্ট? এটা হচ্ছে এই এই উপরের অ্যামাউন্টটা, রাইট? অ্যাকচুয়ালস এর অ্যামাউন্ট। এখন সেম ওয়েতে আমরা কি করতে পারি? 2022 এটা ক্যালকুলেট করতে পারি, আর 2021 এর জন্য আমার 2020 ফিগার লাগবে। সো সেটা আপনাকে এখানে আই মিন দেওয়া আছে, ঠিক আছে? বাট আপনার এক্সামের জন্য যা যা লাগবে সেটা আপনাকে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা উপরের ইকুয়ালসটা ক্যালকুলেট করলাম, রাইট? বাট আমি একটু স্কেল আপ করি নাই। সো আমার স্কেল আপ করতে কি লাগবে? আমার এই যে স্কেল আপ করার জন্য আমি কি করেছিলাম? অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ডিভাইড করেছিলাম। সো এখানে অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট কোনটা নিব? এই যে 52,786, আর এখানে কত? আচ্ছা, এই অ্যামাউন্ট আমরা লিখে নিই, 8,113। এই যে 8,113, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট কোনটা? 52,786 2023-এর জন্য, প্লাস 44,673, এই দুইটা সাম আপ করবো আমরা। সাম আপ করে 2 দিয়ে ডিভাইড করব। আমাকে নাম্বারটা বলেন, ক্যালকুলেট করে নাম্বারটা বলেন। অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট। Sir, 48,729.5. আচ্ছা, 44,729। For 48,000. রাইট, রাইট। আচ্ছা,
সবাই পেয়েছেন এই অ্যামাউন্টটা? সবাই একটু ট্রাই করেন, সাথে ক্যালকুলেটর নিয়ে ট্রাই করেন। আমি ক্যালকুলেশনস গুলো দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যালেন্স শিট বেসড অ্যাক্রুয়াল ক্যালকুলেশন শিখলাম। সো 2023-এর জন্য, 22-এর জন্য, 21-এর জন্য সেম ওয়েতে ক্যালকুলেশন, ইউ উইল হ্যাভ দিস ফিগার। ওকে, 16.6, 8.2, 17.3। তো আমার যে কোনো একটা ইয়ারের ক্যালকুলেশনটা করতে আমার কি লাগছে, আমার দুটো ইয়ারের ইনফরমেশন লাগছে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আপনাকে বলছিলাম 2021-এর এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে আমার কি লাগবে, 22-এর, 2020-র কি লাগবে, 2020। হ্যালো। আচ্ছা, আমার 2020 নেট অপারেটিং অ্যাসেট লাগবে। সো এটার ডিটেল ইনফরমেশন তো আপনাকে দেওয়া ছিল না, মানে আপনাকে সেপারেট নোটে দেওয়া আছে যে নেট অপারেটিং অ্যাসেট ফর 2020 হচ্ছে কত, 34,614। আমরা এই অ্যামাউন্টটা কিভাবে পাচ্ছি তাহলে? 2021-এ যে নেট অপারেটিং অ্যাসেট সেটা কত, 41,115। এখান থেকে আমরা 2020-এর নেট অপারেটিং অ্যাসেট যেটা 34,614, এই নাম্বারটা যদি মাইনাস করি আমরা চেঞ্জেস ইন নেট অপারেটিং অ্যাসেট ফর 2021 এটা পেয়ে যাবো। ইউ সি, 5 থেকে 4 গেলে 1, দেন 110, 11 minus 6, 5, 5, 11 minus 5, 6, দিস, রাইট? এই আচ্ছা, এখানে 5 minus 4, 1, এই অ্যামাউন্টটা একটু কনফার্ম করবেন। 41,115 মাইনাস 34,614, এই অ্যামাউন্টটা কত আসে? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, 6,541 এটা আসে, কত আসে? 2501। 6,501 আসে, না স্যার, 41 আসে। 41 আসে। আচ্ছা, 6,541, এই অ্যামাউন্টটা কিভাবে আসলো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা ফাইনালি রেশিও কিভাবে ক্যালকুলেট করব? রেশিওটা হচ্ছে আহ, যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম আর কি, আমি যেটা এখানে ফর্মুলা লিখেছিলাম, যে চেঞ্জেস ইন নেট অপারেটিং অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট। আচ্ছা, তাহলে 2021-এ ছিল 17.3, 2022-এ ছিল 8.2, 2023-এ 16.6। এখন আপনি যদি এটা আই মিন ট্রেন্ড গ্রাফে দেখান, ইউ সি দ্যাট যে, মানে আমি যদি 2021 এখানে লিখি, তারপর 22 এখানে লিখি, 23 এখানে লিখি, সি দ্যাট এই রেশিওটা কি হচ্ছে, প্রথমে সে 17.3-তে ছিল, এটা সে 17.3, এখান থেকে সে এটা এখানে নেমে গেল, হাফ হয়ে গেল, আবার এটা এই 16-এ রিচ করলো। বাট ওভারঅল ট্রেন্ড কি? ওভারঅল ট্রেন্ড হচ্ছে কি হলো, কমলো, ওভারঅল ট্রেন্ড কমলো। আচ্ছা, so এখান থেকে আমরা কি বলতে পারি, মানে প্লেন আমরা বলতে পারি যে আর্নিংস কোয়ালিটি, এটা এই যেটা আমরা বলছিলাম যে আপনি যদি 2022 থেকে 23-এ কম্পেয়ার করেন অথবা 21 থেকে 23-এ কম্পেয়ার করেন, ইন এভরি 22 থেকে 23-এ কম্পেয়ার করলে দেখতে পাচ্ছেন যে এটা কি হচ্ছে, ডাবল হয়ে গেছে। তখন আপনি বলবেন যে এটা কি হয়েছে, আর্নিংস কোয়ালিটি লো হয়েছে, রাইট, 22 থেকে 23-এর সময়। বাট আপনি যদি 21 থেকে 23-এ কম্পেয়ার করেন, ইউ সি দ্যাট আর্নিংস কোয়ালিটি হ্যাজ লিটল বিট ইমপ্রুভড। মানে আমরা বলেছিলাম না যে ইনভার্স রিলেশন, যে লোয়ার অ্যাক্রুয়ালস, লোয়ার অ্যাক্রুয়ালস হায়ার আর্নিংস কোয়ালিটি, এই যে লোয়ার দ্য রেশিও হায়ার দ্য আর্নিংস কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে কেন, কেন লোয়ার হলে সেটাকে আমরা হায়ার আর্নিংস কোয়ালিটি বলছি, রাইট? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা,
সো এটার এক্সপ্লেনেশন হচ্ছে আপনার নেট অপারেটিং অ্যাসেট যেটা if I give you one example only, if you make aggressive recognition of revenue, which should immediately jump? It's not aggressive revenue, by the way. নেট এটা ইনকাম। না, এটা কি? এটা কি? এটা কি? What is this? অ্যাকাউন্টস রিসিভেবল। Accounts receivable. So this will uh, rises. This will rise, right? Very fast. কখন? Aggressive revenue recognition করলে. So this is a good component of what? Net operating asset. So this is one of the reasons যে নেট অপারেটিং অ্যাসেট ইনক্রিজ হলে কেন আমরা হাই এক্রুয়ালস বা লো কোয়ালিটি অফ আর্নিংস বলছি। ঠিক আছে, আচ্ছা। সো ইউ সি যে আমরা যে কমেন্ট এখানে দেখাচ্ছি, আমার 2022-এর তুলনায় 2021-এর তুলনায় আপনার 22-এ কি হলো, এক্রুয়ালস হাফ, মানে মোর দেন হাফ কি হলো, ড্রপ করলো। বাট 2022-এর তুলনায় আবার 23 আবার কি হলো, জাম্প হলো। সো এই যে ফ্লাকচুয়েশনটা, মানে দিস এ গুড সাইন, এখানে যে সেটা কমে গেল। বাট ইফ ইউ কম্পেয়ার দিস ইমিডিয়েট যে 22 থেকে 23-এ যে ডাবল হয়ে গেল, দ্যাট ইজ এ ব্যাড সাইন। That indicates that company is probably engaging in aggressive revenue recognition, right? And that is actually piling the, or that is actually taking this ratio higher, accruals ratio higher. ঠিক আছে, সো এখন কোশ্চেন হচ্ছে, আমরা একটা রেশিও দেখে ওভারঅল কমেন্ট করতে পারি না, আমাদেরকে সাপোর্টিং আরো রেশিও দেখা লাগে। So আমরা আরেকটা অল্টারনেটিভ রেশিও দেখি, যেটা আমরা একটু আগে জেনেছিলাম কি, ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল রেশিও। সেখানে আমরা কি করেছিলাম, নেট ইনকাম থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং বাদ দিচ্ছিলাম, দেন সেটাকে আমরা ডিভাইড করছিলাম কি দিয়ে, অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে। ক্যান ইউ রিকল? এটাকে আমরা কি বলছিলাম, ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়ালস রেশিও। সো আমাকে কোশ্চেনে দেখেন, আপনার ইনফরমেশনে নেট ইনকাম সেপারেটলি দেওয়া আছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ক্যাশ ফ্লো ফ্রম, এগুলো সেপারেটলি দেওয়া আছে। এখন আমাকে প্রচুর ইনফরমেশন আমাকে দেওয়া থাকবে, বাট ইফ আই ডোন্ট নো হাউ টু প্রসেস দিস ইনফরমেশন, আমি হয়তো এখান থেকে কোনো ডিসিশনে আসতে পারবো না, রাইট? আমরা একটু দেখি এগেইন, এটা কনক্লুশনে কিন্তু সিমিলার, মানে এই ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল রেশিওটা যত হায়ার হবে তত আমার আর্নিংস কোয়ালিটি কি লোয়ার। আমরা কি শিখেছি একটু আগে, নেট ইনকাম থেকে আমরা কি মাইনাস করব, আমরা নেট ইনকাম থেকে আমরা নেট ইনকাম থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং মাইনাস করব। আচ্ছা, 2023-এরটা দেখেন, নেট ইনকাম কত দেওয়া আছে, 7,967। এখানে যে মাইনাস, রিমেম্বার এই মাইনাসটা কিন্তু ইকুয়েশনের মাইনাস। এখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এটা কিন্তু আপনার নেগেটিভ থাকতে পারে, সো এটা আপনি সেপারেটলি লিখবেন। এই মাইনাসের সাথে আবার এই মাইনাস কি করে ফেলবেন না, ম্যাচ করে ফেলবেন না, ঠিক আছে, দ্যাট ইজ এ কেভিয়েট। আচ্ছা দেখেন, অপারেটিং ক্যাশ ফ্লো এটা 9,407, এটা পজিটিভ আছে, So আমি এটা এখানে লিখলাম। আচ্ছা, এরপর কি মাইনাস করব, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, এটা ফিগারটা কিন্তু মাইনাস 11,227, এটা আমরা এইভাবে লিখি টু অ্যাভয়েড দ্য মিস্টেক। আচ্ছা, এখন দেখেন ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল কত আসবে, এই কাজটা করলে একটু ক্যালকুলেট করে দেখেন। ইউ জাস্ট চেক ইট যে আমি রাইট নাম্বারটা পাচ্ছি কিনা। কত পাচ্ছি দেখেন,
9587. আচ্ছা, 9587, তাহলে এটা আমরা কনফার্ম করলাম। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে এরকম ডলার ফিগারকে আমরা কি করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। কোম্পানি যদি এক্সপানশন করে তাহলে এগুলো কিন্তু কি হতে পারে, বেশি কম হতে পারে। So আমরা এই নাম্বারগুলো ডিরেক্টলি কি করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। সো হোয়াট উই নিড সামথিং টু স্কেল আপ। সো আমরা কিভাবে স্কেল আপ করতে পারি, এটাকে আমরা সে অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ডিভাইড করতে পারি, রাইট? আমরা একটু আগে অ্যাভারেজ নেট অপারেটিং অ্যাসেট ক্যালকুলেট করেছি না, মনে আছে? এই যে 52,786 প্লাস 44,673, এটাকে সাম করে 2 দিয়ে ডিভাইড করছিলাম না, লাইক দ্যাট। দেখেন, 52,786 প্লাস 44,673, তো এটা হচ্ছে এন্ডিং, এটা বিগিনিং। কোন ইয়ারের জন্য? 9,587 কোন ইয়ারের? 2023-এর, ওই ইয়ারের জন্য, ঠিক আছে? 23 আর 22-এর। আচ্ছা, এই সামকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? অ্যাভারেজ পাবো। তাহলে দেখেন তো এটা কত পান, রেশিওটা টোটালটা কত পান দেখেন। পেয়েছেন? হাউ মাচ আর ইউ গেটিং দ্য 19.7? Yes, sir. 19.67. 67, আচ্ছা। এখন আমরা যদি 21, 22, 23-এর জন্য ক্যালকুলেট করি, ইউ সি দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি স্টিডিলি জাম্পিং, রাইট? শার্প রাইস, 5.6 থেকে কোথায় জাম্প করলো, 4 টাইমস হাই আর 19.7। সো দিস ইজ এন ওয়ার্নিং সাইন। কি বাড়ছে? এক্রুয়ালস রেশিও কত টাইমস হয়ে গেল? 3 টাইমস বিগার নাকি? 4 টাইমস হয়ে গেল আর 3 টাইমস বিগার। কোত্থেকে? 21 থেকে, রাইট? In this way, we are getting the indication of earnings manipulation. আচ্ছা, এখন আহ, আপনি যখন নিজে অ্যানালাইসিস করবেন, অবভিয়াসলি ইউ হ্যাভ টু কমপ্লিমেন্ট ইচ রেশিও উইথ অ্যানাদার রেশিও। বাট আপনাকে যখন এক্সামে কাজ করতে হবে, তখন আপনাকে কিন্তু এই বলা থাকবে যে বেসড অন হোয়াট ইউ উইল কমেন্ট, আপনি কি ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল করবেন নাকি ব্যালেন্স শিট বেসড অ্যাক্রুয়াল করবেন, রাইট? সো এখন আমরা তো এখানে অ্যাক্রুয়ালস ক্যালকুলেশন জানলাম, but sometimes because of what should I say, some transactions which are a special kind of transaction, which are more like যেটা আমার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে থাকে, সেগুলোর কারণে কিছুটা ডিফারেন্স হতে পারে, বাট আমরা সেটাকে আপাতত স্কিপ করছি, ঠিক আছে? এখন এই যে আমার আর্নিংস ম্যানিপুলেশন হলো, আর্নিংস ম্যানিপুলেশন আমরা একটা সিগন্যাল পেলাম, যেহেতু অ্যাক্রুয়ালস গুলো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি এই ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করার জন্য। উই ক্যান কম্পেয়ার দ্য অপারেটিং ক্যাশ ফ্লো অ্যান্ড দ্য অপারেটিং ইনকাম। উই ক্যান কম্পেয়ার হোয়াট? অপারেটিং ইনকাম অ্যান্ড অপারেটিং ক্যাশ ফ্লো। তো কিভাবে করতে পারি? আমরা এগেইন, আমরা যদি এই দুটার মধ্যে বেশ ভালো ডাইভারজেন্স দেখি, তখন আমরা একই ধরনের কনক্লুশন করব। আচ্ছা, এখন এখানে একটা আপনার অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। আমরা এটাকে ডিরেক্টলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস বলছি না, মানে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যেটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা ডিরেক্টলি আমরা কোত্থেকে পেয়ে থাকি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস থেকে পেয়ে থাকি, সেটাকে আমরা ডিরেক্টলি ইউটিলাইজ করব না ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনসে। আমরা এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করব।
সো অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে সেটা একটু আমরা দেখি। ওকে, প্রথম যে জিনিসটা সিম্পল সেটা হচ্ছে আমরা অপারেটিং ইনকাম কোথায় পাই? আমরা অপারেটিং ইনকাম পাই ইনকাম স্টেটমেন্টে, রাইট? সো বিফোর চার্জিং দ্য non-operating income and non-operating expenses, we get the operating income. সো আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখেছেন যে অপারেটিং ইনকাম সেপারেটলি রিপোর্ট করা হয়। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা এটার সাথে যে জিনিসটা কম্পেয়ার করবো সেটাকে আমরা বলছি যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস এর ক্যালকুলেশনটা কিভাবে হয়? আমরা অপারেটিং ক্যাশ ফ্লো নিব। কোত্থেকে নিব? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। যদি আমরা দেখি আমরা যে কোম্পানির কাজ করছি সেই কোম্পানিটা ওসিএফ ক্যালকুলেশনে ইন্টারেস্ট পেইড বাদ দিয়ে দেখিয়েছে, তখন আমরা ইন্টারেস্ট পেইডটা অ্যাড ব্যাক করব। ক্যাশ ইন্টারেস্ট পেইডটা কি করব? অ্যাড ব্যাক করব। সো হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে IFRS has given the freedom and the discretion যে আমি ইন্টারেস্ট পেইড, ক্যাশ ইন্টারেস্ট পেইড যেটা, সেটাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস থেকে মাইনাস করে দেখাতে পারি। আমি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং থেকেও মাইনাস করে দেখাতে পারি। এখন আপনি যে আহ, কার সাথে কম্পেয়ার করছেন? ইন্টারেস্ট অপারেটিং ইনকামের সাথে। আপনি অপারেটিং ইনকামের সাথে কি করছেন? এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কে কম্পেয়ার করছেন। সো সেখানে তো আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ যদি কি থাকে, ইন্টারেস্ট পেইড থাকে, তখন এটা কি থাকছে না? কম্পারেবল থাকছে না। তখন এটা কি থাকছে না? কম্পারেবল থাকছে না। তো আমরা এই জন্য যেটা করি, আমরা অপারেটিং ইনকাম এটার সাথে কম্পারেবল রাখার জন্য আমরা ওসিএফ থেকে, ওসিএফ যে কোম্পানি ক্যালকুলেশন করা হয়েছে সেই ক্যালকুলেশনে যদি আমরা দেখি যে ইন্টারেস্ট পেইডটা বাদ দেওয়া হয়েছে, তখন আমরা ইন্টারেস্ট পেইডটা কি করি? অ্যাড ব্যাক করি। এখন আমি যে কোম্পানি কাজ করছি সেই কোম্পানি যদি ইন্টারেস্ট পেইড ওসিএফ থেকে বাদ না দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং থেকে বাদ দেয়, তখন কিন্তু আমার এই স্টেপটা দরকার নাই। দিস ইজ নাম্বার ওয়ান। একই সাথে আহ, আমি যে অপারেটিং ইনকাম এর সাথে কম্পেয়ার করছি, অবভিয়াসলি অপারেটিং ইনকাম মানে এটা, এটা তো ট্যাক্স বাদ দেওয়ার আগের ইনকাম নাকি? মানে ট্যাক্সও বাদ দিই নাই, মানে ট্যাক্স ইন্টারেস্ট এগুলো বাদ দেওয়ার আগের ইনকাম, এগ্রি? বাট আমি যেটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস করি, চান্সেস আর যে আমি এখান থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দিয়ে দিই, আমি এখান থেকে ট্যাক্স যেটা ক্যাশ পেমেন্ট করি সেটা বাদ দিই। তো আমি যদি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এর সাথে কাকে কম্পেয়ার করি? অপারেটিং ইনকামকে কম্পেয়ার করি, তাহলে আমার কম্পারিজনটা অ্যাপল টু অ্যাপল হচ্ছে না। আমার অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করার জন্য আমাকে কি করতে হয়? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কে অ্যাডজাস্ট করতে হয় ফর দিস ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, যেটা থেকে অপারেটিং ইনকাম ইজ ফ্রি। মানে অপারেটিং ইনকাম এই ইফেক্টটা তো ইন্টারেস্ট আর ট্যাক্সের ইফেক্টটা কোথায় থাকে না? অপারেটিং ইনকামে থাকে না।
বাট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে থাকে। এই কারণে আমাদের কি করতে হয়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস থেকে ইন্টারেস্ট আর ট্যাক্সের ইফেক্টটা বাদ দিতে হয়, বা ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের ইফেক্টটা ফ্রি করতে হয়। সো আমি যদি আবার সাম আপ করি, ইন্টারেস্ট যদি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং থেকে বাদ দেওয়া হয়, আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগছে না। বাট ট্যাক্সের ব্যাপারটা অবভিয়াসলি আমাকে কি করা লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। ট্যাক্সের ব্যাপারটা আমাকে অবভিয়াসলি কি করা লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। কারণ ট্যাক্স, যেটা ক্যাশ ট্যাক্স পেইড, সেটা কোত্থেকে বাদ দেওয়া হয়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, এটা এটা কিন্তু আবার কোনো ডিসক্রিপশন নাই যে আপনি ফাইন্যান্সিং বা ইনভেস্টিং থেকে বাদ দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি কি কি করছি, আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস নিব। যদি ইন্টারেস্ট পেমেন্ট বাদ দেওয়া হয়ে থাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে, তখন আমার ক্যাশ ইন্টারেস্ট পেইড এটাকে অ্যাড ব্যাক করব। একইভাবে ট্যাক্স যদি বাদ, ট্যাক্স অবভিয়াসলি বাদ দিয়েছে, এই ট্যাক্স পেইড এটাকে কি করব, অ্যাড ব্যাক করব। অ্যাড ব্যাক করলে যা পাওয়া যায় সেটাকে আমরা বলছি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। এটার সাথে আপনি এখন কাকে কম্পেয়ার করতে পারবেন, অপারেটিং ইনকামকে। কাকে কম্পেয়ার করতে পারবেন, অপারেটিং ইনকামকে। Again, you might have a question for number of items, but we acknowledge that this is not 100% comparable. This is not 100% comparable, but এই জিনিসগুলো যদি আপনি করে ফেলেন, তাহলে আপনি বলতে পারেন ভালো একটা কি হবে, কম্পারিজন হবে। এখন কম্পারিজনটা আসলে আমরা কি দেখতে চাই, আমরা যেটা দেখতে চাই, ইফ দ্য থিংস আর কনসিস্টেন্ট, থিংস আর ওকে, মানে বড় ধরনের কোনো ল্যাপস নাই, তাহলে আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস আর ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস আমরা যেটা ক্যালকুলেট করছি এখানে মাত্র যেটা বললাম, এই যে আমাদের ওসিএফ, এটার সাথে আমরা ইন্টারেস্ট পেমেন্ট বাদ দেওয়া হয়েছিল, এই জন্য অ্যাড ব্যাক করা হলো। আর ট্যাক্স পেমেন্ট যেটা বাদ দেওয়া হয়েছিল, এটা কি করা হলো, অ্যাড ব্যাক করা হলো। এই যে অ্যামাউন্ট আসলো, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টের ডিফারেন্স কম হবে, এটা আমাদের আইডিয়াল এক্সপেকটেশন। বাট যদি কোম্পানি কি করে, আমার অনেক অ্যাক্রুয়ালস করে, তখন এই দুটোর মধ্যে কি হবে, ডিফারেন্সেসটা বাড়বে। সো এটাকে আমরা কিভাবে দেখি, আমরা এটাকে একটা রেশিও করি। রেশিওটা হচ্ছে এরকম, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন যেটা, সেটাকে আমরা ডিভাইড করি অপারেটিং ইনকাম দিয়ে। সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করি, অপারেটিং ইনকাম দিয়ে। এখন আমরা অপারেটিং ইনকাম দিয়ে যখন আমরা ডিভাইড করি, উই সি হোয়াট, এই রেশিওটা যত ক্লোজার টু ওয়ান থাকবে, এটা যত ক্লোজার টু ওয়ান থাকবে, তত আমার আর্নিংস কোয়ালিটি হায়ার। এটা যত ওয়ানের চেয়ে কি হবে, ডিফারেন্সেসে যাবে, তখন আমার আর্নিংস কোয়ালিটি লোয়ার। এখন আমরা এই যে 3 বছরের এই রেশিওটা ক্যালকুলেট করলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক, আর দিস রেশিও ইজ ভেরি ক্লোজার টু ওয়ান? এখানে যে আপনি 1.15, 1.13, 1.11 এগুলো দেখতে পাচ্ছেন, হোয়াট ডাজ দিস মিন, দিস আর ভেরি ক্লোজ টু ওয়ান। জি স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা একটু আগে ইনফার করছিলাম, যে যখন আমি অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন বা এক্সপেন্স এটা করব, তখন আমার এই দুটোর মধ্যে কি বেড়ে যাবে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে যাবে। তখন অবভিয়াসলি এই নাম্বারটা ওয়ানের চেয়ে আইদার অনেক কম হবে অথবা ওয়ানের চেয়ে অনেক বেশি হবে, বাট ওয়ানের কাছাকাছি হবে না। সো ওয়ানের কাছাকাছি থাকা মানে আই এম ইন এ গুড শেপ, আদারওয়াইজ নট। সো আমরা একটু আগে যে এক্রুয়ালস এর ব্যাপারে আমরা উই আর মেকিং সাম কমেন্টস, যে এখানে কি হচ্ছিল, যে আর্নিংস ম্যানিপুলেশন হচ্ছিল, সেটাকে আমরা এখন কিছুটা কি করছি, কিছুটা আন্ডারমাইন করছি, যে মানে আর্নিংস ম্যানিপুলেশন প্রবাবিলিটি ইজ নট সো হাই। ঠিক আছে, কারণ কি দেখতে পাচ্ছি, এই রেশিওটা আমাদেরকে একটু ডিফারেন্ট কথা বলছে, বিকজ ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস ইজ ভেরি ক্লোজ টু অপারেটিং ইনকাম। ঠিক আছে, সো
অ্যানাদার থিং যে আপনি কেন আমরা ওখান থেকে ডিফারেন্ট পিকচার পেলাম, সেটা রিজন হচ্ছে আমরা এখানে যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস নিয়েছিলাম, এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, এটা আমরা ডিরেক্ট নিয়েছিলাম, এটা এখানে আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট বা এখান থেকে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং মাইনাস করেছিলাম। বাট এখানে যেটা নন অপারেটিং সেটাকে আমরা কি করছিলাম না, নন অপারেটিং বাদ দিচ্ছিলাম না, মানে ট্যাক্স পেমেন্ট বা ইন্টারেস্ট পেমেন্ট এটাকে কি করছিলাম না, বাদ দিচ্ছিলাম না। ঠিক আছে, দিস ইজ ওয়ান লুপ হোল, আই মিন ফর দ্য ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল। আচ্ছা, নেক্সট থিং, আমরা আরেকটা কম্পারিজনে যাচ্ছি, সেটা হচ্ছে ওকে, আমরা এখানে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস কে ডিভাইড করেছিলাম কি দিয়ে, অপারেটিং ইনকাম দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা টোটাল অ্যাসেটস আমাদেরকে কেমন ক্যাশ রিটার্ন দিচ্ছে সেটা আমরা একটু কম্পেয়ার করব টু ইভ্যালুয়েট দ্য রিসেন্ট অ্যাকুইজিশন অফ থান্ডারবার্ড। আচ্ছা, সো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস এটা আমরা মাত্র ক্যালকুলেট করলাম, এই যে একটু আগে যেটা ক্যালকুলেট করলাম না, দিস, এটা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস কে আমরা অ্যাভারেজ টোটাল অ্যাসেটস দিয়ে কি করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে। সো হোয়াট ইউ আর গেটিং, অ্যাভারেজ টোটাল অ্যাসেট থেকে আমি অ্যাভারেজে কেমন রিটার্ন পাচ্ছি। সো হোয়াট ডু উই সি, দ্যাট steady increase of the cash return from investment in average asset. Uh, so এখানে আমরা এই রেশিওটা স্টেডি ইনক্রিজ দেখতে পাচ্ছি। সো দিস ইজ এ গুড সাইন। বাট আমরা যে অ্যাক্রুয়ালস এর রেশিওটা হায়ার পেলাম, এটাকে আমরা কিভাবে ফার্দার ইনভেস্টিগেট করতে পারি, এটাকে আমরা ফার্দার কিভাবে ইনভেস্টিগেট করতে পারি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, so there are three different ratio. One is cash flow to reinvestment, another one is cash flow to total debt, and the one is cash flow interest coverage. So first one, cash flow to reinvestment. So আমাদের কি আছে, cash generated from operations, we already have made the calculation of this cash generated from operations. এটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স দিয়ে ডিভাইড করছি। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স কোথায় থাকে, কোন স্টেটমেন্ট এটা পাওয়া যায়, কোন স্টেটমেন্টে পাওয়া যায়, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোসে। কোন সেকশনে পাওয়া যায়, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ। ঠিক আছে, আচ্ছা, সো হোয়াট ডু ইউ সি ফ্রম হিয়ার, আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস কে ডিভাইড করলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স দিয়ে, 3.6 পেলাম। হোয়াট ডাজ ইট মিন, আচ্ছা, এটাকে যখন এটা দিয়ে আমি ডিভাইড করি, ক্যান ইউ থিঙ্ক অফ যে 3.6 এর নিচে একটা 1 আছে। আচ্ছা, দিস ওয়ান রিফ্লেক্টস হোয়াট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর 3.6 রিফ্লেক্টস হোয়াট, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। এই জিনিসটা কে বুঝেন নাই বলেন, আমি যে 3.6 কে ইকুইভ্যালেন্ট করলাম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস এর সাথে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে কানেক্ট করলাম 1 কে, এই জিনিসটা কে বুঝেন নাই, ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? আচ্ছা, এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? একইভাবে এখানে 1, একইভাবে এখানে কি আছে, 1 আছে। ক্যান ইউ প্লিজ মেক এ কমেন্ট, হোয়াট ডু ইউ সি ফ্রম হিয়ার? এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি একটু বলেন, ট্রাই করেন।
Can I make a comment like this? For $1 of capital investment, we are getting cash flow from operations of $3.6. Similar for 2022, it was 3.7, and for 2021, it was $4. So what do you see for we are getting less cash flows from investment from $1 of investment compared to 21, 22, and 23. আমাদের cash flow from operations for per dollar of capital expenditure কমে যাচ্ছে কিনা? 4 থেকে 3.7 হলো, তারপর 3.6 হলো, কমে যাচ্ছে কিনা? কমে যাচ্ছে, রাইট? So that is obviously not a good sign. But is it not a good sign যে আমি $1 ক্যাপিটাল ইনভেস্ট করলে আমি অন্তত 3 টাইমস ক্যাশ পাচ্ছি? আমি $1 ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে আমি অন্তত $3 বেশি কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি। ক্যাশ পাচ্ছি। So is not it a good sign? ওকে, আচ্ছা, তাহলে আমি যে নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলাম, ক্যান ইট বি জাস্টিফাইড ইন টার্মস অফ ক্যাশ জেনারেশন? আমি যে নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি 2021 থেকে 23-এ, মানে এটাকে কি আমি জাস্টিফাই করতে পারি কিনা? হুম, জাস্টিফাই করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও জাস্টিফাই করতে পারি যে আমি যে ক্যাশ ফ্লোটা পাচ্ছি, দ্যাট ক্যাশ ফ্লো ইজ সাফিসিয়েন্ট টু মিট আপ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি যে ক্যাশ ফ্লোসটা পাচ্ছি, দ্যাট ইজ at 3 times higher, right? So আমার these cash flows are sufficient to meet up the capital expenditure, right? So next thing, cash flow to total debt. So again, cash generated from operations, একটু আগে আমরা যেটা cash generated from operations ইউজ করেছি, এটা as it is আছে, but now এটাকে আমরা ডিভাইড করছি total debt দিয়ে। So total debt, if nothing is mentioned, you can think of total debt is equal to total liabilities, right? Total debt equal to total liabilities. আচ্ছা, so what can we confirm from here? এখানে আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই টোটাল ডেট, এখানে আমরা পাচ্ছি কত? 56.4%। এখানে আমরা পাচ্ছি 67.2%। এখানে পাচ্ছি কত? 48.6%। So what can you think of? স্যার এত পার্সেন্ট ডেট কভার হচ্ছে না স্যার। হুম, বলেন। স্যার টোটাল ডেটের 56.4% কভার হচ্ছে, যেটা ক্যাশ জেনারেট হচ্ছে তা থেকে। হুম 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 আচ্ছা, সো আমার যে টোটাল ডেট, সেই প্রপোর্শনে আমার ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস হচ্ছে অ্যাবাউট 50%, 56%। এখানে এখানে 67.2%, এখানে 48.6%। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কাইন্ড অফ আমরা অ্যাসেট আর ডেটের একটা রেশিও কম্পেয়ার করি না? So, আমার অ্যাসেট যদি 1 হয়, অ্যাসেটের প্রপোর্শনে ডেট কত পার্সেন্ট? সে 50%, রাইট? সো আর আমি যদি বলি যে আমার অ্যাসেটের প্রপোর্শনে ডেট হচ্ছে সে 90%, সো তখন আমরা কি বলি? এখানে ডেট রেশিও হায়ার বলি না, আর এখানে ডেট রেশিও কি লোয়ার, রাইট? আচ্ছা,
সো এইভাবে যদি আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস এর সাথে ডেট কম্পেয়ার করি, হোয়াট ক্যান উই কনক্লুড? মানে কম্পেয়ার টু ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, ডেটের রেশিও রিলেটিভলি কি বলতে পারি? স্মলার বলতে পারি? Compared to cash generated from operations, debt ratio is not too high. ঠিক আছে? আচ্ছা, এখন এটার সাথে আরেকটা কানেক্টেড রেশিও, সেটা আপনার ফ্যামিলিতে থাকার কথা, সেটা হচ্ছে ভেরি কম্পারেবল টু ইন্টারেস্ট কাভারেজ বা ফিক্সড চার্জ কাভারেজ, এই ধরনের রেশিও। So that actually gives you the signal that how much capable we are to meet up the interest cost, to meet up the fixed coverage. So এই রেশিওস গুলোতে আমরা মূলত যেটা করতাম বা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা অ্যাক্রুয়াল বেসড একটা আর্নিংস কে নিউমারেটর নিই, আর আমার যে এক্সপেন্স ফিক্সড চার্জ, এখানে আমরা ইন্টারেস্ট নিই, অথবা এটার সাথে আবার লিজ পেমেন্ট অ্যাড করি, তারপর এটাকে আমরা ফিক্সড চার্জ বলি। বাট ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ আ অ্যাক্রুয়াল বেসড মেজার? হুইচ ওয়ান? ইপিআইটি। এখন আমার হয়তোবা এই, অনেক ইপিআইটি থাকতে পারে, বাট আমার ক্যাশ নাও থাকতে পারে। So which gives me the true picture of the capability? আমি যদি এখানে ক্যাশ নেই, এখানে যদি আমি কি নিই, ক্যাশ নেই, that gives me the true capability, right? So in this kind of ratio আমরা এখানে কি নিলাম, cash generated from operations, এটা হচ্ছে নিউমারেটর, আর ডিনোমিনেটর হচ্ছে cash interest payment. So you divide the cash generated from operations by what? Cash interest paid. So এখানে আমরা কত পাচ্ছি? 21.9. What does it mean? So again, I can write one for each dollar of cash interest payment I have. How much of the cash generated from operations? আমার কত ক্যাশ আছে অপারেশনস থেকে? 21.9. এখানে কত আছে? 25.2. এখানে কত ছিল? 30.2. So এটা ছিল 2021-এ, এটা 2022, এটা 2023. So what do we see? The cash payment capabilities, I mean, has been declining from 2021 to 23. But don't you think that it is still a very high number compared to $1 of cash interest payment? Our cash generated from operations is a very good number. আমার কি যথেষ্ট মানে ক্যাশে আমার যথেষ্ট ফ্লেক্সিবিলিটিস আছে কিনা, আমার যথেষ্ট কমফোর্ট আছে কিনা ক্যাশ নিয়ে? মানে if you compare this, what do you think? I'm in a আচ্ছা good স্যার, shape in terms of cash. জি স্যার। So why do company maintains a good cash balances? So out of the number of reasons, one reason often cited is that the flexibility. Cash gives you the lots of flexibility. So during the COVID-19, companies which had a good amount of cash from their operations, they actually survived well. But who didn't have, even after having a good earnings, they couldn't survive. They actually struggle, or they suffered, or they exit, right? আচ্ছা, তাহলে আমরা ফাইনাল পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু ডিকম্পোজিশন। সো দিস ইজ ইন ইন্টারেস্টিং। আমরা যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বলি, এই কোম্পানিটার আমরা কয়টা অ্যাসোসিয়েট দেখলাম, কয়টা সাবসিডিয়ারি দেখলাম? আমরা ক্লাসে ডিসকাস করেছি না, এই কোম্পানিটা কয়টা সাবসিডিয়ারি, কয়টা অ্যাসোসিয়েট দেখলাম? What do you think? ভুলে গেছে? মানে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ক্লাসে কথা তিনটা বলি নাকি না? স্যার? হ্যাঁ, মনে হয় স্যার, ভুলে হুম গেছি, হুম, তিনটা মনে হয়। হ্যাঁ, তিনটা কি? তিনটা কি? তিনটা তিনটা সাবসিডিয়ারি আছে, তিনটা অ্যাসোসিয়েট আছে, না? তাই না? জি স্যার। ওকে, জি স্যার, আচ্ছা, এমনই ছিল স্যার, হ্যাঁ এক্স্যাক্ট হ্যাঁ মনে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু 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 মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, দেখেন তো স্কয়ার ফার্মার কয়টা কোম্পানি লিস্টেড এখানে?
স্কয়ার ফার্মা, দুইটা। স্কয়ার টেক্সটাইল দেখতে পাচ্ছেন? আচ্ছা, একইভাবে বেক্সিমকোর না, না, বিএসআরএম দুইটা। আচ্ছা, তো স্কয়ারের আমার তার কিন্তু অ্যাসোসিয়েট 3টা কোম্পানি, সাবসিডিয়ারি 3টা কোম্পানি, রাইট? আমি স্কয়ার টেক্সটাইল এই কোম্পানিটা কিন্তু স্কয়ার ফার্মার কি সাবসিডিয়ারি, এটা আমরা পড়েছি, রাইট? স্ট্রাকচারগুলো একটু জানতে হবে, আদারওয়াইজ আমরা এটা বুঝতে ডিফিকাল্টিস ফেস করব। আচ্ছা, আমরা একটু করে দেখাই আমাদের পরের যে ডিসকাশন এটার সাথে কানেক্টেড, একটু দেখি। হুম, আচ্ছা, এটা একটু বেশ আগের। এই যে সাবসিডিয়ারি দেখতে পাচ্ছেন, ফার্মাসিউটিক্যালস কেনিয়া এপিজেড, লাইফ সায়েন্স আর স্কয়ার ফার্মা ফিলিপিন্স। আচ্ছা, 3টা সাবসিডিয়ারি। আচ্ছা, তাহলে এই টেক্সটাইল হচ্ছে অ্যাসোসিয়েট। ওকে, আচ্ছা, কত পার্সেন্ট হোল্ড করে? হ্যাঁ, অ্যাসোসিয়েট 20, 20 থেকে 50%, এটা হচ্ছে অ্যাসোসিয়েট, এই যে 46.36%। আচ্ছা, এখন আপনি এই স্টক মার্কেটে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর যে ভ্যালুটা দেখে থাকেন, লেট মি টেক ইউ অ্যাগেইন, সে আপনি স্কয়ার ফার্মা যে ভ্যালুটা দেখে থাকেন, সে 221 টাকা, বা ইন টার্মস অফ টোটাল দিস ইজ দেয়ার মার্কেট ক্যাপ, রাইট? আচ্ছা, জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি যে স্কয়ারের শুধু একটা অ্যাসোসিয়েট কোম্পানি আছে, সেটা হচ্ছে স্কয়ার টেক্সটাইল, আর অন্য কোনো অ্যাসোসিয়েট বা সাবসিডিয়ারি কোম্পানি নাই, ঠিক আছে? এখন এই যে আপনি স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কি শুধু স্কয়ার ফার্মার নিজের বিজনেসের মার্কেট ভ্যালু, নাকি তার যা যা সে অ্যাসোসিয়েটে যতটুকু ওন করে বা সাবসিডিয়ারিকে যতটুকু ওন করে সেটারও মার্কেট ভ্যালু এখানে আছে? হোয়াট ডু থিঙ্ক? ইজ মাই কোয়েশ্চেন ক্লিয়ার? ফার্মাসিউটিক্যাল নিজে আবার অন্য কিছু কোম্পানিকে কি করে থাকে, ওন করে থাকে। এখন আপনি এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, মার্কেট ভ্যালু কার? ফার্মাসিউটিক্যালের। এই ভ্যালুটা কি শুধু ফার্মাসিউটিক্যালের নিজের বিজনেসের ভ্যালু, নাকি একই সাথে সে অন্যান্য কোম্পানিকে যে ওন করে থাকে সেটা সহ ভ্যালু? স্যার এক্সট্রাটা সহ। হুম, এক্সট্রা সহ। আচ্ছা, হ্যাঁ, অ্যাসোসিয়েট বা সাবসিডিয়ারি যেটা ওন করে থাকে সেই ভ্যালুগুলো সহ, এটা বুঝতে পারছেন তো? অল ইনক্লুডেড, ইয়া এক্স্যাক্টলি। মানে অল ইনক্লুডেড মিনস হচ্ছে তার যে প্রপোর্শনেট, সে তো আর 100% ওন করে না, সে হয়তো 50% ওন করে, সে যতটুকু ওন করে ততটুকুর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে ফার্মাসিউটিক্যালের নিজের ভ্যালুটা বের করতে পারি? দ্যাট ইজ দ্য ফুড ফর থট ফর দ্য নেক্সট ডিসকাশন।
তাহলে এটা যদি ফার্মাসিউটিক্যাল অন্যান্য বিজনেসকে যে ওন করে থাকে সেটা সহ যদি এই ভ্যালুটা হয়, তাহলে ফার্মাসিউটিক্যালের নিজের বিজনেসের ভ্যালুটা কত? সো ফার্মাসিউটিক্যাল তার সেপারেটলি এখানে ট্রেডেড না নাকি? ফার্মাসিউটিক্যাল কি এখানে সেপারেটলি ট্রেডেড? সেপারেটলি ট্রেডেড বলতে আমি কি মনে কিছু বোঝার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, আই তাকে সে ওন করে এসকে টেক্সটাইল, অন্য বিজনেসকে সে ওন করে না, আমি ধরে নিচ্ছি টু টেক ইট সিম্পল। আমি যদি প্রপোর্শনেট ওনারশিপ অফ স্কয়ার টেক্সটাইল, যেটা স্কয়ার টেক্সটাইল কি লিস্টেড না? আচ্ছা ধরে নিলাম ফর সিম্পলিসিটি। একটু আগে আমরা কি দেখেছিলাম, এই যে এখানে স্কয়ার ফার্মা টেক্সটাইল কে কত পার্সেন্ট ওন করে? কত পার্সেন্ট এখানে আমরা হাইলাইট করলাম না? 46। 46.36%, ঠিক আছে। So, আমরা এই স্কয়ার টেক্স স্কিউআর স্কয়ার টেক্সটাইলের মার্কেট ভ্যালু তো আমরা জানি, দিস ওয়ান, এই যে দিস ওয়ান। হোয়াট ডু থিঙ্ক? তাহলে এই ভ্যালুটার ওই 46.36% কে পায়? এই ভ্যালুটার Textile? স্কয়ার টেক্সটাইলের এই ভ্যালুটার 46.36% কে ওন করে? ফার্মা অন করেছে। ফার্মাসিউটিক্যালস ওন করে। এটা এত সময় লাগছে কেন? এটা 46.36% কে ওন করে? ফার্মাসিউটিক্যাল ওন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ভ্যালু থেকে, আপনি তো একটু আগে বলেছেন যে ফার্মাসিউটিক্যালস এর ভ্যালুর মধ্যে কার ভ্যালু আছে? কার ভ্যালু আছে বলেছেন? টেক্সটাইলের ভ্যালু আছে বললেন না? অল ইনক্লুডেড বললেন না? এখন আমি যদি ফার্মার ভ্যালু থেকে এই ওই যে টেক্সটাইলের যে ভ্যালুটা আমি মাত্র দেখালাম সেটার 46.36% এখান থেকে মাইনাস করি, ইজ ইট পসিবল যে ফার্মাসিউটিক্যালের নিজের ভ্যালু কত সেটা পাওয়া? জি স্যার। জি স্যার। এটাকে বলা হয় স্ট্যান্ড অ্যালোন ভ্যালু। এই ভ্যালুটাকে কি বলা হয়? স্ট্যান্ড অ্যালোন ভ্যালু। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য লার্নিং ফ্রম দিস নেক্সট ডিসকাশন। আমরা এটা বের করা শিখবো। ক্লিয়ার নাও? আমরা স্ট্যান্ড অ্যালোন ভ্যালু অফ দ্য প্যারেন্ট এটা বের করা শিখবো। ক্লিয়ার? লেটস মুভ। সো আমরা কি একটা ব্রেক নিব 10 মিনিটসের? হোয়াট ডু থিঙ্ক? নাকি আমরা শেষ করে দিব? হোয়াট ডু করে দেন এক্সপেক্ট? স্যার, এটাই ভালো। আচ্ছা শেষ ঠিক করে আছে। দেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। প্যারেন্ট কোম্পানি আমার অ্যাসোসিয়েটে কি থাকতে পারে? ওনারশিপ থাকতে পারে। আমরা অলরেডি বলেছি যে অ্যাসোসিয়েট হয় কখন? যখন আমার 20 থেকে 50% কি থাকে? ওনারশিপ থাকে বা আমার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে। আর আমার যদি সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে তখন আমরা এটা সাবসিডিয়ারি বলি, যখন আমার অ্যাটলিস্ট 50% প্লাস কি থাকে? ওনারশিপ থাকে। আচ্ছা, এখন এই জিনিসটা আমার কেন জানা লাগবে? এই জিনিসটা যদি আমি জানতে পারি, ইট ইজ নাও পসিবল যে কোম্পানির বা প্যারেন্ট কোম্পানির স্ট্যান্ড অ্যালোন ভ্যালু কত এটা ক্যালকুলেট করা। আচ্ছা, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা প্যারেন্টস এর যে মার্কেট ভ্যালু আমি আপনাকে দেখালাম মাত্র, ফার্মাসিউটিক্যালস এর যে মার্কেট ভ্যালু, সেখান থেকে আমরা সে টেক্সটাইলকে যতটুকু ওন করে প্রোরাটা শেয়ার কত পার্সেন্ট এটা ছিল? ক্যান ইউ রিকল? 46.36% অ্যাসোসিয়েট। এই মার্কেট ভ্যালুটা কি করব? মাইনাস করব। তাহলে আমি কি পেয়ে যাব? আমার প্যারেন্টের স্ট্যান্ড অ্যালোন ভ্যালু পেয়ে যাব। এটাকে অনেক সময় স্টাফ ভ্যালু বলা হয়, STUB। আমি একটু আপনাকে কনফার্ম করি, স্টাফ ভ্যালু। Yeah, this one. Equity value of a company, মানে আমার এই রিলেটেড, আমি নিজের ভ্যালু আর কি, নিজের ওন ভ্যালু আফটার
সাবট্রাক্টিং দ্য ভ্যালু অফ আদার ওনারশিপ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে কমপ্লিকেশনস অ্যারাইজ হয় সেটা একটু আমি আবার দেখাই আপনাকে। এই ক্যান ইউ রিকল যে এখানে আমার স্কয়ার ফার্মার একটা সাবসিডিয়ারি আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই কোম্পানি কিন্তু এখানকার না, এই কোম্পানি কেনিয়ার। এখন অ্যাজ ফার আই নো এই কোম্পানিটা কেনিয়ার স্টক এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড না। কোন কোম্পানিটা? এই কোম্পানিটা কেনিয়ার স্টক এক্সচেঞ্জে বা নাইরোবির স্টক এক্সচেঞ্জে লিস্টেড না। সো এটা যদি লিস্টেড না হয়ে থাকে কেনিয়াতে, ইজ ইট পসিবল যেটা মার্কেট ভ্যালু কত সেটা আমার জানা পসিবল? হোয়াট ডু থিঙ্ক? ইয়েস, নো? এটা কিন্তু ফুললি ওন্ড সাবসিডিয়ারি, মানে 100% কে ওন করে? স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিজে ওন করে, মানে এটা কোনো পার্সেন্টেজ সে কি করে নাই, অফলোড করে নাই। ফর এক্সাম্পল জিপির এই 70% মতো টেলিনর ওন করে, রাইট? জিপির 70% মতো কে ওন করে? টেলিনর ওন করে। আর 20% প্লাস মতো কে ওন করে? এই গ্রামীণ টেলিকম ওন করে। আর 10% ওন করে কে? জেনারেল পাবলিক। দেখেন, এই যে 90% ওন করে কে? স্পন্সর। এর মধ্যে কারা আছে? এই টেলিনর আছে আর গ্রামীণ টেলিকম আছে। আর বাকি 10% কারা ওন করে? মানে জেনারেল, আই মিন এই পার্সেন্টেজটা তারা কি করেছে? ছেড়েছে, আই মিন মার্কেটে অফলোড করেছে স্পন্সরের বাইরে। এখানে ইনস্টিটিউট আছে কত? 6.31%, আর পাবলিক ওন করে 2.71%। এটা আরো আগে পাবলিক আরো ওন করতো, বাট বিকজ অফ রিসেন্ট স্টক প্রাইস ড্রপ or very poor market price performance in last couple of years, এই যে অনেকদিন ধরে, সো ইট হ্যাজ বিকাম ভেরি চিপ। আপনার পাবলিক যেহেতু এই, অনেক লিভ করেছে, আই মিন এটা ওন করছে না, ইনস্টিটিউটের প্রপোর্শন বেড়ে গেছে। সো ইনস্টিটিউট ইজ গেটিং, আই মিন মেকিং হোল্ডিং অফ দিস এট এ ভেরি চিপ প্রাইস, যে এই প্রাইসে জিপি ওন হোল্ড করছে ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আহ এখন কত পার্সেন্ট আমি ওন করে সেটা আমার জানা লাগবে, রাইট? সো এখন আমি যে অ্যাসোসিয়েটকে ওন করি সেটা যদি মার্কেটে লিস্টেড না থাকে স্কয়ার টেক্সটাইলের মতো, তাহলে কিন্তু আমার পক্ষে এই ক্যালকুলেশন করা পসিবল না। যেমন আমরা বললাম, এই স্কয়ার ফার্মা কেনি এপিজেডের কথা কেন বলছিলাম? এই এটার কথা বলছিলাম এই কারণে, এই কোম্পানিটা 100% কে ওন করে? স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এই যে বাংলাদেশে এই কোম্পানিটা ওন করে। তাহলে আমি তো কি করতে পারছি না, এই এটার মার্কেট ভ্যালু আমি জানি না, তো এটার ভ্যালুটাকে আমি সেপারেট করতে পারছি না, ঠিক আছে? বাট স্কয়ার টেক্সটাইল তো বাংলাদেশের মার্কেটে লিস্টেড নাকি? একটু আগে দেখালাম না? একটু আগে দেখালাম। সো একইভাবে এখানে এই যে থান্ডারবার্ড, যেটা আমার প্যারেন্ট কোম্পানি ছিল, সেটা আমার আরেকটি ইগল কর্পোরেশন আছে যেটা অ্যাসোসিয়েট কোম্পানি, তার 30% স্টেক ওন করে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যে কারণে এখানে গিয়েছিলাম, যদি কেনিয়া স্টক এক্সচেঞ্জের যদি এটা লিস্টেড থাকতো, তখন আপনি অবভিয়াসলি এটার মার্কেট ভ্যালু জানতেন। বাট অ্যানাদার কমপ্লিকেসিস উড অ্যারাইজ, সেটা হচ্ছে কেনিয়ার যে কারেন্সি আর বাংলাদেশের যে কারেন্সি, দিস কারেন্সিস আর নট সেম। তখন আমার কিসের কনসিডারেশন আনা লাগবে, কিসের হিসাব করা লাগবে? এক্সচেঞ্জ রেট, রাইট?
আমার প্যারেন্টস এর যে রিপোর্টিং কারেন্সি এখানে এক্সচেঞ্জ রেট কত এটা জানা লাগবে, ঠিক আছে? আমরা একটা ছোট প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো ইগল কর্পোরেশন, এই কোম্পানিটা বলা হচ্ছে ইউরোপে লিস্টেড, আর থান্ডারবার্ড হচ্ছে ইউএসএ তে লিস্টেড। সো মার্কেট ক্যাপ অফ থান্ডারবার্ড এটা হচ্ছে $137 বিলিয়ন, আর মার্কেট ক্যাপ অফ ইগল হচ্ছে $60 বিলিয়ন। আর একই সময়ে ইউরোর এক্সচেঞ্জ রেট হচ্ছে $1.4। এটা কার এক্সচেঞ্জ রেট? ইউরোর এক্সচেঞ্জ রেট $1.4। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? যে €1 ইজ ইকুয়াল টু $1.4। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে থান্ডারবার্ডের স্ট্যান্ড অ্যালোন ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে? আচ্ছা, আমরা চেষ্টা করি। ইগলের টোটাল ভ্যালু কত? 60 বিলিয়ন, রাইট? 60 বিলিয়ন। 60 বিলিয়ন কিসে আছে? ইউরোতে আছে। আচ্ছা, আমাকে যে এক্সচেঞ্জ রেটটা দেওয়া আছে এটা কি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট নাকি ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট? এটা একটু আমার বোঝা লাগবে, আদারওয়াইজ উইল মেক এ কনফিউশন হিয়ার। সো ডিরেক্ট হচ্ছে সেটা when foreign currencies are expressed in terms of local currency, তখন আমরা সেই এক্সচেঞ্জ রেটটাকে বলি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। সো আমি যদি ইউএস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে লোকাল, আর আমার প্যারেন্ট হচ্ছে লোকাল, প্যারেন্ট যেখানে আছে সেটাকে আমরা লোকাল বলছি। সো এক্সচেঞ্জ রেটটা কিসের টার্মসে দেওয়া আছে? ফরেন কারেন্সি ইন টার্মস অফ লোকাল কারেন্সি, এই টার্মসে দেওয়া আছে কিনা? ফরেন কারেন্সি হচ্ছে ইউরো, ইন টার্মস অফ লোকাল কারেন্সি হচ্ছে ডলার, এইভাবে দেওয়া আছে কিনা? ইয়েস অর নো? Yes, sir. তখন এটাকে আমরা বলি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট বা ডিরেক্ট কোটেশন। এটাকে আমরা কি বলি? ডিরেক্ট কোটেশন। ডিরেক্ট কোটেশন যদি দেওয়া থাকে তখন আমরা এই এই ভ্যালুটাকে 60 বিলিয়ন ইউরো, এটাকে আমরা ওই রেট দিয়ে কি করতে পারি? মাল্টিপ্লাই করতে পারি। এম আই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমি কি পেয়ে যাব? এই ভ্যালুটা কিসে পেয়ে যাব? এই ভ্যালুটা তখন কিসে চলে আসবে? ডলারে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে যদি এটা এভাবে বলা না থেকে এভাবে বলা থাকতো $1 ইজ ইকুয়াল টু $1 ইজ ইকুয়াল টু, সরি, ঠিক আছে, $1 ইজ ইকুয়াল টু 0.71 ইউরো। এখন বলেন তো কি কি কোটেশনে দেওয়া আছে এটা? এখন কি ফরেন কারেন্সি ইন টার্মস অফ লোকাল কারেন্সি দেওয়া আছে নাকি লোকাল কারেন্সি ইন টার্মস অফ ফরেন কারেন্সিতে দেওয়া আছে? Local currency in terms of foreign currency. তো এখন যদি আমি এখানে এই যে 60 বিলিয়ন ইউরোকে 0.71 দিয়ে কি করি? মাল্টিপ্লাই করি, আই উইল গেট এ রং আনসার। তখন আমাকে কি করতে হবে? এই 60 বিলিয়ন ইউরোকে ডিভাইড করতে হবে ইনডিরেক্ট কোটেশন দিয়ে। কোনটা? 0.71। বোঝা গেছে? ডিরেক্ট হলে কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, ইনডিরেক্ট হলে কি হবে? ডিভিশন হবে। ক্লিয়ার? এটা যারা রেগুলার ডিল করে তাদের জন্য কোনো কিছুই না, বাট আমরা যারা রেগুলার ডিল করি না তাদের জন্য হয়তো একটু বুঝে শুনে ক্যালকুলেশনটা করা উচিত। ঠিক আছে, এই জন্য আমি আপনাকে একটু স্কেচ ওয়েতে বলার চেষ্টা করছি, বা একটু ইকুয়েশন বেস বলার চেষ্টা করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তো কত আসে? 60 × 1.4 কত আসে? 84. 84. এটি
84 84 বিলিয়ন 84 বিলিয়ন, এটা কি ডলার হবে না ইউরো হবে? স্যার ডলার আচ্ছা, এখানে সেম আসবে না? এখানে জি সেম স্যার আসবে, হ্যাঁ এখানে সেম আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কার ভ্যালু বের করলাম আমরা? এটা কার ভ্যালু বের করলাম? ইগলের মার্কেট ভ্যালু কিসে? ডলারে। এখন ইগলের পুরোটা কি থান্ডারবার্ড ওন করে? স্কয়ার টেক্সটাইল পুরোটা কি না ফার্মাসিউটিক্যাল স্যার, ওন করে? না স্যার। পুরোটা ওন করে না, একটা ফ্র্যাকশন ওন করে। কত ফ্র্যাকশন ওন করে? 30%. 30%। এই যে 30% ইকুইটি ইন্টারেস্ট, তাহলে 30% গোস টু হোম? থান্ডারবার্ড। তাহলে 84-এ 30% বের করেন। 84-এ 30%। 25.2 25.2। তাহলে এটা কিসের ভ্যালু? ভ্যালু অফ ইগল হুইচ ইজ ওনড বাই থান্ডারবার্ড, বলতে পারি? ইগলের যে ভ্যালুটা কে ওন করে? থান্ডারবার্ড ওন করে, এটার ভ্যালু কত? 25.2 বিলিয়ন ডলার, রাইট? এগ্রি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন থান্ডারবার্ডের নিজের মার্কেট ভ্যালু কত ছিল, মানে নিজের না, মানে থান্ডারবার্ডের এন্টায়ার মার্কেট ভ্যালু কত ছিল? ক্যান ইউ রিকল? 137 বিলিয়ন, এই যে এখানে লেখা আছে মার্কেট ক্যাপ। আমি একটু আগে ফার্মাসিউটিক্যালের মার্কেট ক্যাপ দেখালাম না, এরকম 137 বিলিয়ন ডলার। এখান থেকে আমি যদি এখন ইগলকে ওন করে এই কারণে যে ভ্যালুটা, সেটাকে মাইনাস করি 25.2, is it now possible for me to get a stand-alone value of Thunderbird? এটা বের করা পসিবল? থান্ডারবার্ডের নিজের বিজনেসের ভ্যালু কত? জি স্যার। হাউ মাচ ইট ইজ? 111.8 111.8, right? So what do you think? Out of the total market value of Thunderbird 137, থান্ডারবার্ডের নিজের বিজনেসের ভ্যালু কত পার্সেন্ট? 70 81.6%। এই যে 111.8 বের করলেন না, এটাকে যদি 137 দিয়ে ডিভাইড করেন তাহলে কত পার্সেন্ট পান? 81.6%। এটা কার জন্য? থান্ডারবার্ডের নিজের ওন। আর বাকি যেটা 19.4%, এটা কার জন্য? কার জন্য? ইগলের জন্য। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা গেল মার্কেট ভ্যালু বের করার। একইভাবে আমরা প্রাইস আর্নিংস রেশিও, এখানে আমরা ডিকম্পোজিশন করতে পারি, সেপারেশন করতে পারি। সো ইউ আর গিভেন সাম ইনফরমেশন। ফর এক্সাম্পল বলা হয়েছে থান্ডারবার্ডের পিই, প্রাইস আর্নিং রেশিও মাল্টিপল উইথাউট ইগল, এটা আমরা ক্যালকুলেট করব। বাট উই আর গিভেন সাম ইনফরমেশন ফার্স্ট। বলা হচ্ছে থান্ডারবার্ডের মার্কেট প্রাইস আর্নিং রেশিও, এটা তো আমরা জানি প্রাইস আর্নিং রেশিও, এটা কত আছে? 17.1। এটা তারা কিভাবে পাই? থান্ডারবার্ডের এগ্রিগেট মার্কেট ভ্যালু কত? 137, ইট ইজ এ মার্কেট ক্যাপ। আমরা দেখালাম স্কয়ার ফার্মা জিপির মার্কেট ক্যাপ দেখালাম না? আচ্ছা, এটাকে ডিভাইড করা হচ্ছে কি দিয়ে? আর্নিংস দিয়ে। 8 বিলিয়ন ডলার আর্নিংস, তাহলে কত হয়? 20.1, 20.1 না, 20.1 না, এটা 17.1 হচ্ছে, সরি, এটা 17.1। আচ্ছা, তো এট দ্য সেম টাইম মার্কেটের যেটা পিই, S&P 500 যেটা পিই, সেটা হচ্ছে 20.1। সো কম্পেয়ার টু মার্কেট পিই, থান্ডারবার্ডের পিই কি রিলেটিভলি লো? রিলেটিভলি লো। সো রিলেটিভলি লো মিনস থান্ডারবার্ড ইজ রিলেটিভলি চিপ, নাকি? এটা আমরা বলতে পারি রিলেটিভলি
cheap. So you can see for example GP, এটা লেটেস্ট কোটেড পি কত? পি এর অনেকগুলো ডেফিনেশন আছে, আমরা সেখানে যাচ্ছি না আপাতত, বাট অ্যাজ অফ ফেব্রুয়ারি লেটেস্ট অডিটেড, আচ্ছা লেটেস্ট এটা আমরা নিতে পারি 12.22। সো মার্কেটে অ্যাভারেজ একটা বেঞ্চমার্ক পি হচ্ছে 15। 15 এর নিচে থাকলে ইউ ক্যান থিঙ্ক অফ রিলেটিভলি আন্ডার প্রাইসড। 15 এর নিচে আছে না, বাট ইফ ইউ থিঙ্ক সাম আদার কোম্পানি, আপনি যদি 15 এ বেশি দেখেন, ইউল সি দিস আর রিলেটিভলি ওভার প্রাইসড। সো অ্যাপারেন্টলি ইট সিমস গুড বাই, যে আপনি রিলেটিভলি কম প্রাইসে কি করতে পারছেন, বাই করতে পারছেন। সো এখন এখানে যে প্রবলেমটা হয়ে গেছে, এই পি এর মধ্যে এই পি মানে 17.1 এর মধ্যে কার ইফেক্ট রয়ে গেছে? ইগলের ইফেক্ট রয়ে গেছে। এখন ইগলের ভ্যালুটাকে আমরা সেপারেট করতে পারি কিনা? সো হাউ ক্যান উই সেপারেট ইট আউট? লেটস ট্রাই। সো আমরা তো একটু আগে দেখলাম যে থান্ডারবার্ডের নিজের বিজনেসের জন্য মার্কেট ভ্যালু কত, আমরা ক্যালকুলেট করেছি না? কত জন্য ক্যালকুলেট করলাম? 111.8। এই যে এটা ক্যালকুলেট করলাম না? এখন আমি যদি থান্ডারবার্ডের নিজের ইনকাম দিয়ে, নিজের আর্নিংস দিয়ে কি করি, কারণ এখানে যে আর্নিংসটা আছে, এই যে $8 বিলিয়ন, এই আর্নিংস এর মধ্যে কার আর্নিংস আছে? ইগলের আর্নিংস আছে। মানে ইগলের কত পার্সেন্ট আর্নিংস আছে? এই যে 30% আর্নিংস এর একটা হিসাব আছে, ইকুইটি মেথড অ্যাকাউন্টিং আছে, সেটা আপাতত আমরা সেখানে যাচ্ছি না। দ্যাট ইজ অ্যান ইস্যু অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর ডিসকাশন, আমরা সেই কোর্সে ডিসকাস করতে পারি, এখানে না। বাট যেটা বলছি যে আমার 8 বিলিয়ন আর্নিংস এর মধ্যে কার আর্নিংস আছে? ইগলের আর্নিংস আছে। তো এখানে আপনাকে সেপারেটলি বলা আছে যে ইগলের ইকুইটি ইনকাম, মানে ইগল থেকে সে কত আর্নিংস রিপোর্ট করছে। এই যে ইগল থেকে থান্ডারবার্ড কত আর্নিংস রিপোর্ট করছে? $896 মিলিয়ন ইনকাম। তাহলে আমি $8 বিলিয়ন ইনকাম থেকে, টোটাল ইনকাম থেকে, আমি যদি যে ইনকামটা কোত্থেকে পাচ্ছি, ইগলের ওনারশিপ থেকে পাচ্ছি, এটা যদি মাইনাস করি, তাহলে আমি যে ইনকামটা পাবো, এটা কার ইনকাম? কার স্ট্যান্ড অ্যালোন ইনকাম? এটা কার স্ট্যান্ড অ্যালোন থান্ডারবার্ড সেপারেট ইনকাম? Thunderbird, থান্ডারবার্ডের Thunderbird। নিজের ইনকাম, রাইট? এই ইনকামটা যখন আমরা এখানে প্লাগ ইন করবো, তারপরে এই রেশিওটা যখন ক্যালকুলেট করব, তখন সেই রেশিওটা হচ্ছে কি? থান্ডারবার্ডের নিজের ভ্যালুর জন্য পিই। এই পিইটা যখন ক্যালকুলেট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই পিইটা হচ্ছে কত? ক্যালকুলেট করেন। 8 বিলিয়ন থেকে 896 মিলিয়ন বাদ দেন, 15.73। কত পেয়েছেন? হ্যাঁ, কত পেয়েছেন ওটা? মানে 15.73। 118.73। 15.73। 15.73 এক্স্যাক্টলি। এই 15.73, আগে তো আমরা কনক্লুড করেছি যে S&P 500 এর তুলনায়, মানে S&P 500 ছিল কত? 20.1। সেই তুলনায় থান্ডারবার্ড ইজ রিলেটিভলি চিপার, বলেছি না? তো এখন আমরা দেখতে পাচ্ছি থান্ডারবার্ডের নিজের বিজনেস থেকে পি হচ্ছে অনলি 15.3। মানে যতটুকু নিজের বিজনেস, মানে ইগলের বিজনেস নিয়ে যা চিপার, ইগলের বিজনেস যদি আমরা বাদ দিই, সি দ্যাট থান্ডারবার্ড ইজ মোর চিপার, মানে থান্ডারবার্ড ইজ মোর অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, মানে থান্ডারবার্ড ইজ রিলেটিভলি মোর চিপার টু বাই। ঠিক আছে? মানে আমরা ডিসকাউন্ট হিসাব করতে পারি, মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, লাইক দিস। এই যে 15.3, এটা আমার মার্কেটের পি কত ছিল? মার্কেটের পি ছিল 20.1।
সো মার্কেটের পি থেকে আমার, আচ্ছা এটা এই পাশে রাখলে আমার জন্য এটা এখানে হবে -20.1 ডিভাইডেড বাই 20.1। এই ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট থেকে কত পার্সেন্ট ডিসকাউন্টেড রেট হচ্ছে। ক্যালকুলেশনটা করেন, ইউল সি মোর দেন 22%। দেখেন এখানে আসে 5, এখানে আসে না, এখানে লেস দেন 5। সো অবভিয়াসলি 20% এই 25 এর ক্লোজার হবে 23.88. 23.88। You see the discount is a bigger discount from where? So benchmark হচ্ছে যেটা মার্কেটের অ্যাভারেজ পি যেটা সেটা। ওকে, তাহলে আমরা ওভারঅল যে ব্যাপারটা দেখলাম সেটা মানে আমরা এখন কি ইগলে ইনভেস্ট করতে যাব নাকি করতে যাব না। So আমরা 7টা পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস দেখলাম। So if we summarize all of this, we see some support for our buy, and there are some caveat যেটা হয়তো আমাদের বাইকে কি করবে না, সাপোর্ট করবে না, রাইট? সো লেটস সামারাইজ দিস, হোয়াট হ্যাভ উই গট সো ফার। আমরা দেখেছিলাম যে ইভিআইটি মার্জিন যখন আমরা ইগলকে বাদ দিয়ে দেখলাম, উই স দ্যাট যে থান্ডারবার্ডের নিজের ইভিআইটি মার্জিনটা অনেক ভালো, এটা ইট ওয়াজ মুভিং স্টিডিলি, ঠিক আছে। আচ্ছা, ওভারঅল আমরা পেয়েছিলাম যে থান্ডারবার্ডের আরও ইজ পজিটিভ অ্যান্ড ট্রেন্ডিং আপওয়ার্ড, এবং there was a positive impact of the inclusion of Eagle on Thunderbird. So Eagle একটা ভালো একটা কন্ট্রিবিউশন করছিল। আচ্ছা, আর আজকে আমরা যেটা ক্লাসে শুরু করেছিলাম আর্নিংস কোয়ালিটি দিয়ে, আমরা যদিও accruals রেশিওতে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে accruals রেশিও ইজ গোয়িং আপ, দ্যাট ওয়াজ এ কনসার্ন। বাট আমরা যখন ক্যাশ চেক করলাম, ক্যাশ ফ্লো যখন চেক করলাম, উই গট গুড থিংস, যে মানে ওই যে আমরা কার সাথে কার কম্পেয়ার করছিলাম, ইউ ক্যান রিকল ইভিআইটি অপারেটিং ক্যাশ আমরা কম্পেয়ার করছিলাম। উই সি দ্যাট কনসিস্টেন্টলি এটা কি ছিল, ওয়ানের চেয়ে বিগার ছিল। হ্যাঁ, বিগার ইন মানে ওয়ানের ক্লোজার ছিল। সো দ্যাট ইন্ডিকেটস দ্যাট এই দুটার মধ্যে ডিস্টেন্সটা কম। সো এন্ড দ্যাট অলসো রিফ্লেক্টস দ্যাট আর্নিংস কোয়ালিটি অ্যাপিয়ার্স গুড। এবং আমরা 3টা রেশিও দেখেছিলাম, একটা ক্যাশ ফ্লো টু ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, cash generated from operations to debt, and cash generated from operations to interest charge। আমরা প্রত্যেকটাতে রেশিওতে দেখেছিলাম ক্যাশ ফ্লো ইজ সাফিসিয়েন্টলি হাই to make up the capital expenditure, to make up the debt payment, to make up the interest charges, so that is a good thing। এবং আমরা দেখেছি যে থান্ডারবার্ড যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট করেছে সেখান থেকে ভালো কি আসছে, ক্যাশ আসছে, ভালো রিটার্ন আসছে। And that is again justifying that they are making good investment। এবং আমরা দেখলাম এই শেষেরটাতে আমরা যখন ইগলের মার্কেট ভ্যালু আর ইগলের ইফেক্টটাকে সেপারেট করলাম, তখন আমরা দেখলাম যে থান্ডারবার্ডের যে মার্কেটের ডিসকাউন্ট, এটা 22% discount from the market average fee, so that is an attractive buy। আমরা যখন বাই করতে যাব, it is possible, মানে আমি সবকিছু ভালো পেলাম, এই যে এখানে যা যা সবকিছু ভালো পাইলাম, অল গুড। বাট মার্কেট থেকে তো আমাকে বাই করতে হবে নাকি? আপনি দেখেন না যে কোম্পানির স্পন্সররা বলে বা কোম্পানি ডিরেক্টররা বলে যে আমরা উই ইন্টেন্ড টু বাই দ্য স্টক এট এ প্রিভেলিং মার্কেট প্রাইস, এরকম বলে না? এখন আমি যদি বেশি প্রাইসে বাই করে ফেলি, will it be a good investment? It will not be obviously a good investment, it will be a bad investment, right? So all things good এটাই নেসেসারি না, আমাকে এটাও কনফার্ম করতে হবে যে প্রাইসটা কি অ্যাট্রাকটিভ কিনা, মানে আমি যে প্রাইস ইনভেস্টমেন্ট করব সেই প্রাইসটা অ্যাট্রাকটিভ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন পটেনশিয়াল প্রবলেমস কি হতে পারে, আমরা কিন্তু অ্যাক্রুয়াল রেশিওতে কি দেখেছিলাম, অ্যাক্রুয়াল রেশিও ওয়াজ গোয়িং আপ, সেখানে আমরা একটা কনসার্ন দেখেছি যে দেয়ার আর পটেনশিয়াল আর্নিংস ম্যানিপুলেশন পসিবিলিটিস। আবার দেখেছি যে আমার
ক্যাপিটাল অ্যালোকেশন, এয়ারপ্লেন, তারপর মেরিন, তারপর আমার অটোমোটিভ, এই যে স্পেশালি 4টা সেগমেন্টে সে ক্যাপিটাল অ্যালোকেশন করছিল। We have seen that they are focusing on investment of specialty product, but এটা মার্জিন ছিল কম, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, রাইট? আর আরেকটি ইস্যু দেখেছিলাম যে দেয়ার ওয়াজ আ গুড, আই মিন আমার যে ইনটেনজিবলস কনস্টিটিউট অ্যাবাউট 30%, 30% অ্যাসেট অফ দ্য থান্ডারবার্ড। সো দ্যাট ইজ নট আ গুড সাইন যে একটা কোম্পানি যেটা হয়তো ইনটেনজিবল বেস না, তার 30% অ্যাসেট ইনটেনজিবলস এ থাকবে, দ্যাট ইজ এ কনসার্ন। কারণ এটার গুডউইলে যদি ইম্পেয়ারমেন্ট হয়, that will actually reduce the profit or reduce the earnings in later years, I mean in the future. ঠিক আছে? So one thing I like to highlight সেটা হচ্ছে এই কনসেপ্টটা বেশ ভালোভাবে আপনাকে স্টাডি করতে হবে। আমরা এই চ্যাপ্টারে যা জানলাম, আহ এটার যে রেসপেক্টিভ কারিকুলামে চ্যাপ্টার আছে, আমরা একটু করে দেখাই। সেখানে একটা এক্সারসাইজ আছে, এটা কি এখানে আছে কিনা, আই মিন দিস ওয়ান, এখানে 386, আচ্ছা 386, এই জায়গায় সেম চ্যাপ্টার, এখানে আপনার নেসলের একটা কেস আছে সিমিলার, মানে আমরা থান্ডারবার্ডের কেসটা ক্লাসে ডিসকাস করেছি, নেসলের একটা কেস আছে এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ ডিসকাশন, বাট দ্য ডেটা জাস্ট ডিফারেন্ট, আদারওয়াইজ ভেরি সিমিলার। আচ্ছা, পাশাপাশি আপনার এই চ্যাপ্টারের এন্ডিং এ একটা বেশ ইন্টারেস্টিং কেস আছে। I mean, all of these are very calculation and may comment from the calculation. সেই কেসটা একটু বসে সলভ করবেন। I mean, this one. You can think of the page number 423. আপনি এটা বসে বসে প্র্যাকটিস করবেন। আমরা যা যা এখানে দেখেন একই ধরনের অটোমেশন, পাওয়ার, মেডিকেল, 3টা অপারেটিং সেগমেন্ট আছে। সো দিস ওয়ান, এখানে ফলো আপ কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেন গুলো হয়তো বা এখানে আপনার এমসিকিউ ফরম্যাট আছে, বাট নট নেসেসারি যে আপনি এমসিকিউ ফরম্যাটেই আপনাকে আনসার করতে হবে। আপনার আনসার উইথাউট এমসিকিউ হতে পারে, ঠিক আছে? মানে আপনাকে কমেন্ট করতে হবে। সে ফর এক্সাম্পল আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ ইউর ইভ্যালুয়েশন অফ দ্য রিটার্ন অন ইকুইটি অফ দিস কোম্পানি, you'll see that it is trending higher. So what's the reason, that what are the components which is contributing the most? So that is the thing যে এটা আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টারটা এভাবে পড়তে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা আপনার মিড টার্মের জন্য, ফাইনালের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং আমরা আপনাকে রিকমেন্ড করব, আমরা এই টার্ম পেপার, আমাদের কোর্সের টার্ম পেপার ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা আমাদের কোর্সে যে টার্ম পেপার করব, দ্যাট ইজ সোললি বেসড অন দিস টপিক। আমরা এরকম একটা কোম্পানি খুঁজে বের করব। আমি হয়তো আপনাকে স্কার ফার্মা টেক্সটাইলের ব্যাপার দেখিয়েছি। সো যে কোম্পানিকে আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন, অ্যাটলিস্ট দ্য 7 যে পার্সপেক্টিভ আমরা দেখালাম, এই পার্সপেক্টিভ থেকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। So, আমাদের এই টপিকটা আজকেই ফিনিশ, আমরা নেক্সট ক্লাস থেকে ভ্যালুয়েশনে চলে যাব। সো আমাদের এই টার্ম পেপারের ফার্স্ট ফেজের কাজটা হবে অ্যানালাইসিস রিলেটেড। সো আমরা যেভাবে এই কোম্পানিটা অ্যানালাইসিসটা দেখলাম, ঠিক একইভাবে আপনার টার্ম পেপারের কাজ করতে হবে। আপনি 3জন করে একটা গ্রুপ করবেন। সো আমাদের ক্লাসে অ্যাবাউট 22 পিপল লিস্টেড আছে। সো আপনারা 3 থেকে 4জন, ম্যাক্সিমাম 4জন, মিনিমাম 3জনের একটা গ্রুপ করবেন, একটা কোম্পানি চুজ করবেন, ট্রাই টু সিলেক্ট আ কোম্পানি about which you know much and you actually want to know more about it, but make a comment in the Google Classroom so that the company does not overlap. কিভাবে অ্যানালাইসিস করবেন, যে চ্যাপ্টারটা আমরা গত ক্লাস আর আজকের ক্লাসে ফিনিশ করলাম, দ্যাট ইজ আ টোটাল গাইডলাইন।
এখানে একটা কোম্পানিকে যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে ঠিক একইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে হবে, অ্যান্ড দেয়ার উইল বি আ রিপোর্ট অ্যান্ড দেয়ার উইল বি আ প্রেজেন্টেশন। সেটা আপনি যত ডিটেল করতে পারবেন, যত আপনি ভালো আর্গুমেন্ট দাঁড় করাতে পারবেন, তত ভালো আপনার একটা ভালো স্কোর হবে, বিকজ উই হ্যাভ আ গুড অ্যালোকেশন ফর দিস পার্ট। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আমরা